এইটুকু মেয়ের এত সাহস যে আমার মুখের ওপর কথা বলছিস? ভেবেছিলাম তোর কিছুটা বুদ্ধি আছে, কিন্তু দেখছি তোর মাথাও তোর বাপের মতোই একদম খালি। আর নিজের স্বামীর জন্য যদি এতই দরদ থাকে, তবে বিয়ের পর কেন পেছনে আশিক লাগিয়ে রেখেছিস? পরকিয়া করার আগে অন্তত বংশের সম্মানের কথা ভাবতিস। গায়ত্রী দেবী একের পর এক তপ্ত বুলেটের মতো তিক্ত কথা বর্ষণ করতে লাগলেন। অবনীর চোখের কোণ ভিজে উঠল। গৌতম অবনীকে এই অবস্থায় দেখে স্থির থাকতে পারছিল না। অনিল আর গীতাও এই কথায় ভীষণ আঘাত পেল। অনিল এগিয়ে এসে অবনীর কাঁধে হাত রেখে বলল, মাসা, অনেক হয়েছে, এর চেয়ে বেশি আমি আর শুনতে পারব না। আমরা যদি আপনার চোখে এতই খারাপ হই, তবে আমাদের এখানে থাকা উচিত নয়। এই বলে অনিল আর গীতা অবনীকা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। গৌতমও কোনো কথা না বলে তাদের পেছন পেছন চলে গেল। তাদের চলে যেতে দেখে গায়ত্রী দেবীর চোখ রাগে আগুনের মতো লাল হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন এই বাড়িতে ফেরার কথা ভাববেও না। অবনী আর গৌতম হল থেকে বেরিয়ে যাবার পর পুরো জায়গায় এক শ্মশান নীরবতা নেমে এলো। অন্যদিকে গায়ত্রী দেবীর চোখে তখনও রাগের আগুন জ্বলছে। কিন্তু এই হট্টগোলের জেরে সানায়ার বাগদান অনুষ্ঠানটি পুরোপুরি মাটি হয়ে গেল। বাড়ির অতিথিদের পাশাপাশি রঘুবীর আর সিদ্ধার্থ পণ্ডিতের চেহারায় অসন্তোষ স্পষ্ট ধরা পড়ছিল। তাদের এই বিরক্তি দেখে সানায়া মনে মনে অবনী আর গৌতমকে গালমন্দ করছিল। নিজের বোনের শুকনো মুখ দেখে নীল এসে তাকে জড়িয়ে ধরল। সানায়া, আর কান্নাকাটি করার দরকার নেই। নীল সানায়াকে সান্ত্বনা দিয়ে বলল, এবার কাঁদার পালা গৌতম আর তার আদরের বউ অবনীর। কথা বলতে বলতে নীল এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে রইল। গাড়িতে ওঠার আগে অবনী নিজের চোখ মুছে নিল। কিছুক্ষণের মধ্যেই সবাই গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিল। অবনী মনে মনে গৌতমকে বলা নিজের কটু কথাগুলোর জন্য অনুতপ্ত ছিল। সে ড্রাইভ করতে থাকা গৌতমের দিকে তাকিয়ে বলল, গৌতম, তোমার নীলের সাথে তর্কে জড়ানোর কোনো দরকার নেই। ওর থেকে যত পারো দূরে থেকো। হ্যাঁ অবনী, কিন্তু আমি তো শুধু বোঝাচ্ছিলাম যে ও আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। তার জন্য আমি দুঃখিত, কিন্তু ওর থেকে সাবধানে থেকো। ওর ওঠা বসা গুন্ডাদের সাথে। ওর সাথে পাঙ্গা নিলে ও প্রতিশোধ নেবেই। আমি ছোটবেলা থেকেই নীলকে পছন্দ করি না। ঠিক আছে, আমি খেয়াল রাখব, তবে আমার মনে হয় না ও কিছু করতে পারবে। পেছনের সিটে গীতা আর অনিল চুপচাপ বসেছিল। গীতার চোখে মুখে রাগ থাকলেও সে বোধহয় বাড়ি পৌঁছানোর অপেক্ষা করছিল। এদিকে অগণী তখনও এই দামি নেকলেসটি কিভাবে গৌতমের কাছে এলো তা বুঝে উঠতে পারছিল না। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা একটা কথা বলো, রাঠোর পরিবারের সাথে তোমার কি সম্পর্ক? এত মানুষের মধ্যে ওই লোকটা তোমাকেই কেন নেকলেসটা দিল? অবনীর এই প্রশ্নে গৌতমের মনে হল আজ সব সত্যি বলে দেয়। কিন্তু পরক্ষণেই তার দীপশিখার কথা মনে পড়ল, যার সাথে 1 বছর পর তার বিয়ে হওয়ার কথা। এই কথা মনে আসতেই সে নিজেকে সামলে নিল। সে মিথ্যে করে বলল, না অবনী, আমি রাঠোর পরিবারকে চিনিই না। গতকাল তোমরা চলে যাবার পর জুয়েলারি শপে সেই বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়েছিল। তিনিই আমাকে এটা দিয়েছেন। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি চলে গেলেন, শুধু বললেন নেকলেসটা যেন তোমাকে দিয়ে দিই। সত্যিই তাই? হ্যাঁ সত্যি, এই তো ওই লোকটা তোমার সামনে নিজেই বলল। গীতা তাদের কথা শুনে চোখ কুঁচকে বিড়বিড় করতে লাগল। ভাগ্যিস নেকলেস দিয়েছে, যদি বোমা দিত তবে এই লোকটা সেটাও বাড়ি নিয়ে আসত। এই লোকটার মাথায় যে কি আছে ভগবানই জানে। ভগবান যখন বুদ্ধি বিলি করছিলেন তখন এই লোকটা কোথায় গিয়েছিল কে জানে। অবনী তার মায়ের কথা কানে না তুলে গৌতমকে বোঝাতে লাগল, গৌতম, এভাবে অচেনা কারোর কাছ থেকে কিছু নেবার দরকার নেই। তুমি জানো না মানুষ তোমার সারল্যের সুযোগ কিভাবে নিতে পারে। এরপর থেকে চেনা জানা না থাকলে কারোর কাছ থেকে কিছু নেবে না। হ্যাঁ, আর কখনো এমন ভুল হবে না। কথা শেষ করে অবনী জানালার বাইরে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেল। সে ভাবছিল মুন্সিজি হয়তো গৌতমকে সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তার কাছে পৌঁছনোর জন্য। সে ঘুণাক্ষরেও জানত না যে মুন্সিজি আসলে গৌতমের নির্দেশেই এই নাটক সাজিয়েছিলেন। অন্যদিকে গাড়ি চালানোর সময় গৌতম বারবার আর চোখে অবনীকে দেখছিল। অবনীর কাছে মিথ্যা বলার অপরাধ বোধ তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। অবনী, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমাকে সত্যি বলতে গেলে মুন্সিজিকে দেওয়া কথা ভেঙে যাবে।
তাই আগামী 1 বছর আমি তোমাকে কিছুই জানাতে পারবো না। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।